গত ১.৫ বছর ধরে আমাদের পাশের দেশ বাংলাদেশ খবরের কেন্দ্রে থেকেছে বেশিরভাগ সময়। ছাত্রদের প্রবল আন্দোলনে হাসিনা সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে রাজ্যপাট সামলানোর দায়িত্ব পেলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পশ্চিমবঙ্গের বর্ধমানের জামাই তিনি, আমাদের আত্মীয়ই বলা যায়। পড়শি দেশের অস্থিরতা আমাদের দেশকেও বা বলা যেতে পারে আমাদের রাজ্যকে বেশ বিচলিত করেছে। ঘরপোড়া গরু আমরা, সিঁদুরে মেঘ দেখলে আশঙ্কা হওয়া খুবই স্বাভাবিক। ১৯৪৭ সালে দেশভাগের পর এবং ১৯৭১-এ স্বাধীন বাংলাদেশ থেকে ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গেই প্রায় ১ কোটি লোক নিজেদের ঘরবাড়ি, জমি ভিটে ছেড়ে প্রায় এক কাপড়ে উদ্বাস্তু হয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। তারপর থেকে অত্যাচারিত হয়ে বা নিরাপত্তাহীনতায় বাংলাদেশ থেকে সংখ্যালঘু অনুপ্রবেশ চলছেই ভারতে। আজ গল্প কিন্তু সত্যিতে বিষয় বাংলাদেশ। ভোট আসছে বাংলাদেশে, নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন নিয়ে। ১৭.৫ কোটির বাংলাদেশে ১২.৫ কোটির কিছু বেশি ভোটার। কার পক্ষে তারা? যে তরুণ প্রজন্মের হাত ধরে গণ আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনাকে দেশ ছাড়তে হলো, তাদের পক্ষে? নাকি এই মুহূর্তে যারা বাংলাদেশের প্রধান বিরোধী দল খালেদা জিয়ার বিএনপির পক্ষে? বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরুক, এটাই আমাদের প্রাথমিক চাওয়া, যেখানে সংখ্যালঘুরা ভয়ে থাকবে না। ৫৪ বছর আগের অর্থাৎ স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘুদের সেই সব ভয়ানক দিনগুলো আবার ফিরবে না। দিনে রাতে খুন হয়ে যাওয়ার আশঙ্কা তারা করবে না। ধর্মীয় সম্প্রদায়ের বিভাজন রেখা আরও গাঢ় হবে না। সংখ্যালঘুরা দেশ ছেড়ে পালিয়ে আমাদের দেশে আশ্রয় নিতে বাধ্য হবেন না। এতগুলো ন্যায়ের সঙ্গে আমরা, মানে ভারতবর্ষের সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ। কারণ ভিটে মাটি ছেড়ে আমাদের পূর্বপুরুষদের প্রাণ ভয়ে পালিয়ে আসতে হয়েছিল। তার বিন্দুমাত্র দায় নেয়নি তখনকার বাংলাদেশ সরকার। আবার কিছু রাজনৈতিক ধুরন্ধর লোকেরা ভারত বিদ্বেষের বিষ ছড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বাংলাদেশে। ভারত বিদ্বেষকে কাজে লাগিয়ে ক্ষমতা দখলের লক্ষ্যে কট্টর ধর্মের আগুনে রুটি সেঁকতে ব্যস্ত জামাত থেকে শুরু করে এনসিপি। রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে থাকতে সেই পথকেই বেছে নিয়েছেন খোদ মোহাম্মদ ইউনূস। আবার যেন সেই কলঙ্কিত দিনগুলো ফিরে না আসে। বাংলাদেশে মানবতার হাত ধরে গণতন্ত্র ফিরুক এবং শান্তি ফিরুক, তা সে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন। এত সন্দেহের চোখে এতগুলো প্রশ্নকে সামনে রেখে আগামীর বাংলাদেশকে দেখার কারণ কি? সম্প্রতি বাংলাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভোটে জামাত ইসলামী কট্টরপন্থী ও ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি হিসাবে উঠে এসেছে। সাম্প্রতিক কিছু স্থানীয় নির্বাচনে জামাতের ভোট বেড়েছে চোখে পড়ার মতো। জামাতের পক্ষে তরুণ ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে ভবিষ্যতের বাংলাদেশে গণতান্ত্রিক ভাবনার গলা টিপে ধরার আশঙ্কা তৈরি হয়েছে। সেখান থেকেই আরও জোরালো আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশে যে সংখ্যালঘুরা এখনও বসবাস করছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। তবে যে ছাত্র নেতৃত্বের উপর ভর করে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল, তাদের এক অংশের দাবি ছিল সাম্য প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ, সাম্প্রদায়িক বিভাজনকে সরিয়ে এক অন্য বাংলাদেশ তৈরি করা।
সমাজের সমস্ত স্তরে সেই ভাবনাকে খুব সহজেই প্রচার করতে পেরেছিলেন তারা। যে বাংলাদেশ শেখ হাসিনার সরকার দিতে ব্যর্থ হয়েছে বলে দাবি উঠেছিল, পরবর্তী ইতিহাস সবারই জানা। কিন্তু কার্যত 5 অগাস্ট 2024 সালের পর দেখা গেল অন্য ছবি। সংখ্যালঘুরা আক্রান্ত হলো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শুরু করে খোদ ঢাকাতেও। আবার সংখ্যালঘু অস্থিরতা তৈরি হতে শুরু করলো। তবে এও সত্যি, সংখ্যালঘুদের নিরাপত্তায় বিভাজন ভুলে বহু ছাত্র রুখে দাঁড়িয়েছে বিভিন্ন জেলায়। তবে সেই সব ছাত্ররা এখন বিভিন্ন শিবিরে বিভক্ত। এর মাঝেই ছাত্রদের নতুন দল তৈরি হয়েছে এনসিপি। বেশ কিছুদিন হাত ধরাধরি করে চলেছে এনসিপি আর জামাত, একই ধারার দুই কঠোর ইসলামপন্থী শক্তি। তবে তাদের উদ্দেশ্য ও রাজনৈতিক অবস্থান আলাদা। ভোট যত সামনে আসছে ততই জুলাই সনদ নিয়ে এনসিপি ও জামাতের মধ্যে রাজনৈতিক বিরোধ আরও বেশি স্পষ্ট হচ্ছে। গত অগাস্টে নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে এই তালিকায় গতবারের তুলনায় নতুন ভোটার হয়েছে 45,71,261 জন, আর মোট ভোটার 12,61,70,900 জন, যার ভেতর 18 থেকে 29 বছর বয়সী ভোটারের সংখ্যা 3.5 কোটির কিছু বেশি, যা মোট ভোটারের 30%। আর 30 থেকে 37 বছর বয়সী ভোটার কম বেশি 2 কোটির কাছাকাছি। আরও ইন্টারেস্টিং হচ্ছে, মোট ভোটারের মধ্যে তরুণ ভোটারের সংখ্যা প্রায় 6 কোটির মতো। তাদের বক্তব্য, গত 15 বছরে বড় একটি সংখ্যার ভোটার ভোট দেননি বা দিতে পারেননি। ভারী মজার চিত্র, মোট ভোটারের অর্ধেকের সামান্য বেশি পুরনো ভোটার, আর বাকি নাকি নতুন ভোটার। তারা কাদের দিকে, বা তারা নতুন বাংলাদেশকে কিভাবে তৈরি করতে চান তার ওপরেই নির্ভর করবে ভবিষ্যৎ। তবে বাংলাদেশের বিভিন্ন সার্ভে থেকে যেটুকু উঠে আসছে তা হলো, বাংলাদেশের প্রায় 50% মানুষ এখনও ঠিক করে উঠতে পারেননি দেশ চালাতে কাকে ভোট দেবেন। যে তরুণ প্রজন্মের আন্দোলনে হাসিনা সরকারের পতন হলো, ধরে নেওয়া যেতে পারে তারাই ভবিষ্যৎ তৈরি করবে বাংলাদেশের। কলেজ বিশ্ববিদ্যালয়ের ভোটকে বিচার করলে জামাতের দিকেই পাল্লা ভারী বলে মনে হতে পারে। তবে সাধারণ নির্বাচনে ভোট কাটাকাটির অঙ্কে ফলাফল কার দিকে ঝুঁকবে বলা মুশকিল। কারণ সমীক্ষা বলছে, বয়স্ক ভোটাররা মনে করা হচ্ছে বিএনপির দিকেই ঝুঁকে আছে। আর আওয়ামী লীগ সমর্থিত যে 18 থেকে 20% ভোট ছিল, তারা কাদের দিকে ঝুঁকবে বলা মুশকিল। কারণ শেষ 3-4 মাসে দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বিপুল সংখ্যক হাসিনা সমর্থিত আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন কারণে রাস্তায় নেমেছে, ভোটের আগে সেটাও ভাবাচ্ছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে, কিন্তু হাসিনার সমর্থকদের সঙ্গী করে যদি অন্য কোনো দল ভোটে দাঁড়ায়, তবে ভোট অঙ্কের সমীকরণ কোথায় দাঁড়াবে, কে সরকার তৈরি করবে বলা এখনই খুব মুশকিল। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতের কট্টরপন্থী মৌলবাদী দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও তরুণ ভোটারদের ভেতর বেশ খানিকটা প্রভাব বিস্তার করতে পেরেছে, যার ফলাফল স্থানীয় কিছু ভোটে দেখা গেছে। তবে এনসিপি, বিএনপি ও জামাতের ভোটের ভাগাভাগি দেশের রাজনীতিকে কোথায় দাঁড় করাতে পারে সেই নিয়ে শঙ্কিত বাংলাদেশের
সংখ্যালঘু মানুষ। বাংলাদেশে কট্টরপন্থী শক্তি ক্ষমতায় এলে মৌলবাদী আগ্রাসন বেড়ে যেতে পারে দেশ জুড়ে, গণতন্ত্রের উপর কোপ নামতে পারে এবং রাজনৈতিক সহিংসতা বা সাম্প্রদায়িক ঝামেলা বেড়ে যেতে পারে, যার ফলে দেশের আভ্যন্তরীণ শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। সেখানেই চিন্তার ভাঁজ তৈরি হয়েছে আমাদের দেশে। দেশভাগের পরে 1951 সালে পূর্ব পাকিস্তানের হিন্দু জনসংখ্যা ছিল 22%। 1974 সালে স্বাধীন বাংলাদেশে প্রথম জনগণনায় হিন্দু জনসংখ্যা কমে দাঁড়ায় 13.5%। আর 2022 সালে বাংলাদেশের জনগণনার হিসেব বলছে সেই সংখ্যা কমে হয়েছে 7.95%। মাত্র 50 বছরে শতাংশের হিসেবে প্রায় অর্ধেকের বেশি সংখ্যালঘু বাংলাদেশ ছেড়ে ভারতে শরণার্থী হয়েছেন। এখন 17.5 কোটির বাংলাদেশে মাত্র 1,31,00,000 হিন্দু জনসংখ্যা। ধর্মীয় অত্যাচারের কারণে স্বাধীন বাংলাদেশ হওয়ার পর কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে ভারতে দেশান্তরিত হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হয়ে থেকে গেছে। মুসলিম কট্টরপন্থী জামাত বাংলাদেশের সিংহাসনের দায়িত্ব পেলে স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদের উপর চরম অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা গাঢ় হচ্ছে দিন দিন। সেই জন্যই উৎকণ্ঠা এবং ভয়ের দিন ফিরে এসেছে বাংলাদেশে। প্রাণের ভয়ে আবার দেশ ছেড়ে পালানোর প্রবণতা তৈরি হচ্ছে। স্বাভাবিক কারণেই পাশের দেশ ভারতের জন্য বেশ ঝুঁকির। প্রাণ বাঁচাতে ফের ভারতে আশ্রয় নেবার কথা ভাবতে পারে বাংলাদেশের সংখ্যালঘু মানুষ। বাংলাদেশে জামাতের উত্থান শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপদ এমন নয়, তা আমাদের দেশের জন্য বেশ উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। কট্টর ধর্মীয় মৌলবাদ যে কোনো দেশের পক্ষেই বিপজ্জনক। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ধর্মকে ব্যবহার করে প্রতিহিংসা ছড়ানোর ঘটনা ঘটেই চলেছে। গাজা তার মস্ত বড় উদাহরণ। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, মায়ানমার, পাকিস্তান নামের তালিকায় একের পর এক দেশ কট্টর ধর্মীয় আগ্রাসনের মুখে পড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে সংখ্যালঘু শ্রেণী। শেষ কয়েক বছর ধরে রোহিঙ্গা সমস্যাও মাথা ব্যথার কারণ হয়েছে বাংলাদেশ এবং ভারতে। মানুষ বাঁচুক মানুষের মতো, আর ধর্ম বাঁচুক মানুষের মনে। চাহিদা বলতে এইটুকুই বলার থাকে। তাই বাংলাদেশের জনগণ আগামী দিনে কোন পথকে বেছে নেবে তা সময়ই বলবে।